আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের চতুর্থ অভিজ্ঞতার শিক্ষণ অভিজ্ঞতা 4 এর মহাসচিব এর বাংলাদেশের সফর এই বিষয় থেকে শুরু করব। বাংলাদেশ জাতিসংঘ সম্পর্ক আরো জোরদার হয় যখন 1973 সালের 9 ফেব্রুয়ারি জাতিসংঘের মহাসচিব কুর্ট ওয়াল্ডহেইম বাংলাদেশ সফরে আসেন এবং তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। উভয় নেতা যুদ্ধবিধ্বস্ত দেশের অবকাঠামোগত উন্নয়নের বিষয় নিয়ে আলোচনা করেন। এ সফর দ্বারা জাতিসংঘের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক আরো জোরদার হয়। তখন জাতিসংঘের সহায়তায় যুদ্ধকালীন বিধ্বস্ত চালনা পোর্টে ডুবে যাওয়া জাহাজগুলো অপসারণ করা হয়। এছাড়া 1973 সালে জুলাই মাসে পাকিস্তানে আটকা পড়া বাঙালিদের ফিরিয়ে আনতে জাতিসংঘ উদ্যোগ গ্রহণ করে। জাতিসংঘে যেসব সংস্থা বাংলাদেশে কাজ করেছে, প্রথমে আসে ইউএনডিপি। এর পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, উন্নয়ন কর্মসূচি। জাতিসংঘ সাধারণ পরিষদে একটি সহায়ক সংস্থা। 1965 সালে 22 নভেম্বর এই সংস্থা প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের আর্থিক ও সামাজিক অবস্থার উন্নয়নে ইউএনডিপি দেশব্যাপী অসংখ্য কার্যক্রম পরিচালনা করছে। 2015 সালের মধ্যে বাংলাদেশ ইউএনডিপির সহায়তায় সহস্রাব্দ উন্নয়ন এমডিজি 8টি লক্ষ্যমাত্রা অর্জন করেছে। শিশু মৃত্যু হার হ্রাস, মাতৃ স্বাস্থ্য উন্নয়ন, দারিদ্র্য হার হ্রাস এবং নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছে। 2010 সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা এমডিজি অর্জনের, বিশেষ করে শিশু মৃত্যুর হার হ্রাসে অবদানের জন্য জাতিসংঘ অ্যাওয়ার্ড লাভ করেন। বর্তমানে টেকসই উন্নয়নের 17টি লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনের লক্ষ্যে কাজ চলছে। এরপর আছে ইউনিসেফ। ইউনিসেফের পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশন চিলড্রেন্স ফান্ড, জাতিসংঘের শিশু তহবিল, যার বাংলা। 1946 সালের 11 ডিসেম্বর এটি প্রতিষ্ঠা লাভ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীর বিভিন্ন দেশের অগণিত শিশু অনাথ হয়েছিল। এই শিশুদের সাহায্যের জন্য একটি তহবিল তৈরি করার সিদ্ধান্ত থেকেই এই সংস্থা। আমাদের দেশে সুবিধাবঞ্চিত শিশুদের প্রাথমিক মৌলিক অধিকার আদায়ের লক্ষ্যে এবং শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে ইউনিসেফ কাজ করছে। এরপর আছে ইউনেস্কো। ইউনেস্কোর পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর লন্ডন সম্মেলনে 16 নভেম্বর 1945 সালে এটি প্রতিষ্ঠিত লাভ করে। 1946 সালে এই সংস্থাটি জাতিসংঘের সহায়ক সংস্থা হিসেবে স্বীকৃতি অর্জন করে। বাংলাদেশ সহ বিশ্বের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির প্রসার ও টেকসই উন্নয়নের মাধ্যমে জীবন মানের উন্নয়ন ঘটানো জাতিসংঘের এই সংস্থার প্রধান উদ্দেশ্য। এরপর আছে ফাও। ফাও এর পূর্ণ রূপ হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা। 1945 সালে এটি প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর ইতালির রোমে। বাংলাদেশের বিশাল বর্ধিত জনগোষ্ঠীর খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে জাতিসংঘের খাদ্য এবং কৃষি সংস্থা বাংলাদেশ সরকারের সঙ্গে এটি কাজ করছে। এরপর আছে ডব্লিউএইচও অর্থাৎ হু। এর পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 1948 সালের 7 এপ্রিল এটি প্রতিষ্ঠা লাভ করে। সুইজারল্যান্ডের জেনেভা শহরে এর সদর দপ্তর অবস্থিত। স্বাস্থ্য ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশে বিভিন্ন কর্মসূচি পালন করছে। 2014 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশকে পোলিও মুক্ত হিসেবে ঘোষণা করে। এরপর আছে ইউএনএইচসিআর। এর পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশনস হাই কমিশন ফর রিফিউজেস, উদ্বাস্তু বিষয়ক জাতিসংঘ হাই কমিশনারের কার্যালয় বা ইউএনএইচসিআর। এটি 1950 সালে 14 ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়। এটি দুইবার 1954 এবং 1981 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। বাংলাদেশ মিয়ানমার ইস্যুতে এই কার্যালয় মধ্যস্থতা করেছে। বাংলাদেশ সহ বিশ্বের লক্ষ লক্ষ শরণার্থীর দৈনন্দিন খরচ মেটানোর ক্ষেত্রেও বড় অবদান রাখছে এই সংস্থা। এছাড়া বাংলাদেশের বিহারি জনগোষ্ঠীর আবাসন সহ অন্যান্য ইস্যুতেও এই সংস্থা ব্যাপক অবদান রাখছে। এরপর আছে ইউনিফেম। ইউনিফেমের পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট ফান্ড ফর ওমেন, জাতিসংঘ নারী উন্নয়ন তহবিল বা ইউনিফেম। জাতিসংঘের একটি অঙ্গ সংস্থা। বাংলাদেশের নারীদের উন্নয়নে এই সংস্থাটি বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করছে, নারীদের অধিকার আদায়ের ভূমিকা রাখছে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে তাদের সম্পৃক্ত করছে।
নারীদের নিরাপদ শ্রম, অভিবাসন সহ বিভিন্ন ইস্যুতেও এই সংস্থা কাজ করছে। এরপর আছে আনফা, ইউএনএফএ এর পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড। জাতিসংঘ জনসংখ্যা কার্যক্রম তহবিল বা ইউএনএফপিএ এর কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় স্বাস্থ্য সেবা কৌশল এবং প্রোটোকল তৈরি করা, জন্ম নিয়ন্ত্রণে সচেতন করা এবং বাল্যবিবাহ, লিঙ্গভিত্তিক সহিংসতা বন্ধ, প্রসূতি মায়েদের যত্ন ইত্যাদি কাজ করে থাকে। সংস্থাটি বাংলাদেশের জনসংখ্যা পরিস্থিতি উন্নয়নের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এরপর আছে আইএলও, এর পুনরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। এটি আন্তর্জাতিক শ্রম সংস্থা। শ্রমিক কর্মচারীদের কর্মক্ষেত্রে উন্নতি ও তাদের সুযোগ সুবিধার সমতা বিধান করার লক্ষ্যে প্রতিষ্ঠিত এটি একটি আন্তর্জাতিক সংস্থা, সংক্ষেপে আইএলও নামে পরিচিত। ভার্সাই চুক্তি অনুযায়ী 1919 সালের 11 এপ্রিল আন্তর্জাতিক শ্রম সংস্থা প্রতিষ্ঠিত হয়। এটি সামাজিক ন্যায় বিচার, আন্তর্জাতিকভাবে স্বীকৃতি, মানবাধিকার ও শ্রম অধিকার নিশ্চিতে কাজ করে যাচ্ছে। এই সংস্থাটি প্রতিষ্ঠাকালীন লক্ষ্য সর্বজনীন ও দীর্ঘমেয়াদী শান্তির জন্য সামাজিক ন্যায় বিচার ও লক্ষ্য অর্জনের সংস্থাটি কাজ করে চলেছে। এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা শহরে অবস্থিত। মূলত শ্রমিকদের 8 ঘন্টা কর্মদিবস, স্বচ্ছন্দ জীবনের উপযোগী মজুরি এবং মানসম্মত স্বাস্থ্যসম্মত পাবলিক কর্মপরিবেশের মতো অধিকার আদায়ের লক্ষ্যে আন্তর্জাতিক শ্রম সংস্থা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশ্বব্যাপী শ্রমিকদের বিভিন্ন রকম সমস্যার সমাধান ও মালিক শ্রমিক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে উৎপাদনের প্রক্রিয়াকে গতিশীল রাখার প্রতিও এই সংস্থা নজর রাখে। ফলে আইএলও জাতিসংঘের প্রথম বিশেষ সংস্থা হওয়ায় গৌরব অর্জন করে। উপরোক্ত সংস্থাগুলো ছাড়াও জাতিসংঘে আরো অনেকগুলো উন্নয়ন সংস্থা বাংলাদেশের সার্বিক উন্নয়নে কাজ করছে। এরপরেও একদিন ক্লাসে এসে স্যার বললেন, খেয়াল করেছো বিশ্বের প্রেক্ষাপট থেকে আমরা কিন্তু বারবার বাংলাদেশের প্রসঙ্গে এসেছি। চলো আমরা বিশ্ব প্রেক্ষাপটে শান্তি, নিরাপত্তা, উন্নয়নের জন্য যেভাবে কাজ করছে তার মতোই স্থানীয় পর্যায়ের কাজ সম্পর্কে জানবো। শিক্ষার্থীরা সবাই উৎসাহের সঙ্গে লাফিয়ে উঠে তাকে সমর্থন জানালো। তখন স্যার এই বিষয়ে তাদের বিস্তারিত জানালেন। আমরা সকলেই জানি প্রতি 2 বছর পর পর আমাদের স্কুল ম্যানেজিং কমিটির সদস্য নির্বাচিত করার জন্য নির্বাচন হয়। এতে একজন সভাপতি এবং কয়েকজন অভিভাবক সদস্য নির্বাচিত হন। প্রধান শিক্ষক মহোদয় প্রধাধিকার বলে সদস্য সচিব এবং 2 বা ততোধিক শিক্ষক প্রতিনিধি শিক্ষকদের ভোটে নির্বাচিত হন। স্কুল ম্যানেজিং কমিটি যেমন স্কুলে পড়ালেখার মান উন্নয়ন এবং স্কুলের সার্বিক উন্নতির জন্য কাজ করে, সবসময় খোঁজখবর নেন, তেমনি আমাদের এলাকার উন্নয়ন, সুবিধা অসুবিধা দেখার জন্য স্থানীয় সরকার ব্যবস্থা, সিটি কর্পোরেশন বা পৌরসভা, ইউনিয়ন পরিষদ রয়েছে। আমরা একজন কাউন্সিলর, পৌর মেয়র বা চেয়ারম্যান বা মেম্বারের কাছ থেকে স্থানীয় সরকার পরিচালনা কাঠামো ও কার্যক্রম সম্পর্কে সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে তথ্য সংগ্রহ করব। সিটি কর্পোরেশন এলাকায় একটি স্কুলের ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের শিক্ষক শ্রেণী শিক্ষার্থীদের সংখ্যা বিবেচনায় করে 5-6 জন করে শিক্ষার্থী নিয়ে কয়েকটি দলে ভাগ করে দিলেন। আসিফের নেতৃত্বে একটি দল এলাকায় কাউন্সিলর সাহেবের কাছে গেল। তার সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর সানা জানতে চাইল স্থানীয় সরকার কি। দেশের প্রান্তিক স্তরের বা তৃণমূল পর্যায়ের শাসন ও কর্মকাণ্ড পরিচালনার জন্য জনগণকে প্রত্যক্ষ গোপন ভোটে নির্বাচিত সরকার ব্যবস্থা হচ্ছে স্থানীয় সরকার। এলাকার স্থানীয় প্রয়োজন মেটানোর জন্য এই সরকার গঠিত হয়। স্থানীয় পর্যায়ের নাগরিকদের যথাযথ তাৎক্ষণিক বিভিন্ন সেবা প্রদান করে থাকেন। আমাদের দেশে 3 স্তর বিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা রয়েছে। এগুলো মনে রাখবা তোমরা যে কয় স্তর বিশিষ্ট, 3 স্তর বিশিষ্ট। তবে জেলা পর্যায়ে জেলা পরিষদ, উপজেলা পর্যায়ে উপজেলা পরিষদ আর গ্রাম পর্যায়ে কয়েকটি গ্রাম নিয়ে ইউনিয়ন পরিষদ। এছাড়াও ছোট ছোট শহর এলাকার পৌরসভা যেমন নঙ্গলকোট, হাটহাজারী, লামা, কুতুবদিয়া ইত্যাদি এবং বড় বড় শহরগুলোতে সিটি কর্পোরেশন যেমন ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ইত্যাদি। এগুলো স্থানীয় সরকারের অংশ। আমরা জানি বাংলাদেশের 3টি পার্বত্য জেলায় জেলা পরিষদের পাশাপাশি আঞ্চলিক স্থানীয় সরকার পরিষদও রয়েছে। সুমন জানতে চাইল স্থানীয় সরকার পরিষদের কাঠামো তাহলে আমরা কিভাবে ভাবতে পারি। তাহলে এই প্রশ্নের উত্তর আমরা সামনের টিউটোরিয়ালে দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে থাকবেন। ধন্যবাদ।